আন্দোলনটা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, মূলত কোটা থেকে শুরু। এখানে আপনি কোটার বিষয়টা, আমি আসলে একদম অসহায় সেই ব্যক্তির কথা ভিন্ন। যে ক্ষতিপূরণ দিচ্ছেন মনে হয় 30 লাখ, এদিকে মনে হয় 10 লাখ মাসিক দিচ্ছেন, এটা ঠিক আছে, দিতে পারেন। বাট এই গুণগত মান কম্প্রোমাইজ করে কাউকে চাকরি দেওয়া, এটা মনে হয় এই আন্দোলনের সাথে যায় না, এটা করা ঠিক হয় না। আমরা গুণগত মান ঠিক রাখতে হবে, মেধার যে একটা মূল্যায়ন, এখানে কম্প্রোমাইজ করা ঠিক হবে না। এটা সরকারের চাকরি অনেক গুরুত্বপূর্ণ। এখানে বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, আপনি মুক্তিযুদ্ধ কোটা বাতিল করেন, তাও তো করেন নাই এখনো। তারপর আমার সুযোগ আছে, সরকার অনেক সুযোগ আছে, মনে করেন এই পরিচ্ছন্ন তালিকা যে সংযোজন বিযোজন করার কোনো স্কোপ নাই, এটা করেন। তারপরে আসলে সত্যিকার অর্থে চাকরি কথাটা বলা ঠিক না, যোগ্যতা অর্জন করতে হবে, যোগ্যতা অর্জন করলে তখন সে প্রায়োরিটি দেওয়া হবে। আগে তাকে যে মূল রিকোয়ারমেন্ট, অর্থাৎ ভাইবা পরীক্ষা পাস করতে হবে, রিটার্ন পরীক্ষা পাস করতে হবে, তারপর বিশেষ বিবেচনা হইতে পারে, তাও আলোচনা সাপেক্ষে, কারণ নীতিগতভাবে দেওয়া যায় না, দেওয়া উচিত না। বৈষম্য বিরোধী বিষয়টা আমরা এই জন্যই আন্দোলন হয়েছে, কোটামুক্ত আন্দোলন। তো কোটামুক্ত আন্দোলন আমি কেন, ওরা কি চাইছে চাকরি আমি জানি না, কেন দিচ্ছেন এটা। আমি যাই হোক, আমি মনে করি নতুন করে বিতর্ক করার কোনো অবকাশ নাই। আমি মনে করি বিসিএস ক্যাডারে কোনো রকম সুবিধা দেওয়ার কোনো অবকাশ নাই। নিচে যে যোগ্যতা, বিসিএস ক্যাডার নিচে যেগুলি আছে, সেটা বিশেষ বিবেচনা হইতে পারে। যদি সে একদম অসুস্থ পঙ্গু হয়ে গেল, একটা ছেলে পঙ্গু হয়েছে, তাকে চাকরি দেন, সে অসুস্থ হয়ে গেছে। কিন্তু একটা সুস্থ কাউকে নিজে স্বয়ংসম্পন্ন, তাকে কোনো সুবিধা দেওয়া, আমি এটাকে নীতিগতভাবে একমত না। আর নতুন করে বিতর্ক করার কোনো অবকাশ নাই এই বিষয় নিয়ে। আমরা জুলাই বিপ্লব স্বেচ্ছায় করছি দেশের এই ফেসিস্টকে বিতরণ করার জন্য। সুতরাং একে আমরা সম্মান দিব, এদের সম্মান দিব, সবকিছু দিব, মানে এমন কিছু করবো না যে এরা বিতর্কের মধ্যে পড়ে। এটাই আমার কথা ভাই। জি, আমি একটু আরেকটা বিষয় আপনার কাছে আসি, যে ক্যাটাগরি অনুযায়ী সরকার ভাগ করেছেন, যেটা মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেছেন যে 3টা ক্যাটাগরি এ বি সি, এবং সেখানে যেই সংখ্যাগুলো দেখানো হয়েছে, এই ক্যাটাগরিতে যারা রয়েছেন তারা বাদেও তো আরো আমরা এখন পর্যন্ত শুনে এসেছি যে প্রায় 30,000-এর মতো মানুষ আহত হয়েছেন, কিন্তু ক্যাটাগরিতে যেই যাদের সংখ্যা দেখা যাচ্ছে 30,000-এর আশপাশেও নেই। এটা আসলে সরকার কিভাবে নির্ধারণ করছে? এটা আমি যতটুকু জানি, ওই আপনার ওই মেডিকেল সার্টিফিকেট আর জেলা দায়িত্বপ্রাপ্ত যে ডাক্তার থাকেন, সার্জন, সিভিল সার্জন, তার মাধ্যমে ডিসি অফিসের মাধ্যমে এটা করা হয়েছে, আমি যেটা জানি। আমাদের কমন ফেরদৌসের 13টা সিলাই লাগছিল, ওকে দেখতেছিলাম, নাম এন্ডোর্স করার জন্য কাজ করতেছিল, ও প্রক্রিয়া ঠিক আছে। তা আমি বললাম আমরা ওই যারা অসুস্থ হয়ে গেছে তাদেরকে আমরা অঙ্গহানি হয়েছে এই প্রায়োরিটি বেসিসকে বিবেচনায় আনতে হবে। একটা ছেলে বেকার হয়ে গেছে, পা একটা নাই, সেই ক্ষেত্রে আপনি এমন জায়গায় চাকরি দেন যাতে যেন এক পা দিয়েও সে কাজটা করতে পারে। অথবা আপনি এমন একটা ব্যবস্থা করেন, মাসিক একটা ভাতা দেন, যাতে আর ওই জিনিসটা দেওয়া না লাগে। আপনি তাকে ভাতাও দিলেন, আবার চাকরিও দিলেন, দুইটা তো দেওয়া যাবে না, দুই সুবিধা তো সরকার দিতে পারে না। আমার খেয়াল আছে আর্মিতে যখন আমরা ছিলাম, ওই 71 সৈনিক ছিল, তো সমস্যা হয়েছে যে মুক্তিযুদ্ধ হিসাবে একটা ভাতা পায়, সেই ভাতা পায় আবার সেনাবাহিনী বেতন, দুইটা তো নেওয়া যাবে না, একটা সারেন্ডার করতে হবে। তো এখানে আমি মনে করি আপনাকে ওই দুইটা দেওয়ার স্কোপ নাই। যে একদম কিছুই করতে পারবে না সে ভাতা পাবে, আর যে চাকরি পাবে তাকে দিবেন না। আর চাকরি সেই গুণগত মান, যোগ্যতার মান এখানে আসতে হবে, এটাই আমি বলবো আর কি। আর তৃতীয় ক্যাটাগরি যেটা, সেটা দেখলাম যে মাসে 10,000 টাকা, ভালো, একটা লোক চলার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট। একটা বড় সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্যা। আপনি দেখেন মব জাস্টিস কখন হয়, যখন জনগণ আস্থা হারায় ফেলে, যখন ক্ষোভে পড়ে যায়। আজকে 10 মাস পর কেন এটা হবে? এই তিনজন নির্বাচন কমিশনার তো প্রথমে আমলে নেওয়া উচিত ছিল, কাদের কাদের আমরা বিচার করব, সরকার করে নাই। এবং যতটুকু জেলা প্রশাসক ছিলেন প্রত্যেকের নাম আসা উচিত,
জেলা প্রশাসকের ভিতরে হয় রিটার্নিং অফিসার, এদের সবার নাম আসা উচিত। কারণ কালকে উনি দেখা গেল উনি এই সময় জেলা প্রশাসক ছিলেন, এখন উনি সচিব। বাট সরকার একটা পেরিমিটার করা উচিত, কোন পর্যন্ত আমি যাব। সরকার তো সিদ্ধান্ত নেয় নাই। এখন আজকে 10 মাস পর এই একটা লোককে জুতা পেটা করলেন, এটা আমি পজিটিভলি নিব না। প্রথম 3 মাস থাকে যুদ্ধের রেশ, বিপ্লবের রেশ থাকে কয়েক মাস, এরপর এতদিন পর আপনি এটা করতে পারেন না, আইনের মাধ্যমে বিচার হবে, গ্রেপ্তার করবেন, জেলে নিয়ে যাবেন। আর মব জাস্টিস করার কোনো অবকাশ আছে বলে আমি ব্যক্তিগত মনে করি না। অনেকে এটা চান, আমাকে আগে চাইতেন, অনেক ইউটিউবারে বলেন ভেরি গুড, আগে চাইতেন। কারা কারা এখনো সিদ্ধান্ত নেন কোন কোন পুলিশ অফিসার জড়িত ছিল, নামীয় তালিকা বানান। কোন কোন রাজনীতিবিদ জড়িত ছিল, নামীয় তালিকা বানান। তা তো বানান নাই। এতদিন পর আপনার বিতর্ক শুনতেছি নামিয়ে আহত সংখ্যা এতগুলি হয়ে গেছে। নিহত সংখ্যা কেমনে গরমিল হয়? ডিজিটাল যুগে নিহতের সংখ্যা কেমনে গরমিল হয় আমার বলেন। ফাইলেই পেয়েছেন নাকি এটা? এতদিন গলাবাজি করছি আমরা, শেখ মুজিবুর রহমান 3 লাখ 30 লাখ বলে দিছে, এখন এটা তো কাম্য না। এটা কমিটি বানাইয়া একদম তৃণমূলে যান। এবং এই যে কাঙ্ক্ষিত না, এই যে আহত হয়েছে, আওয়ামী লীগের লোক ঢুকে গেছে এখানে, পর পুলিশ বলতে পুলিশের লোক ঢুকে গেছে, এটা কেমনে হয়? এটা জেলা কমিটি হবে, ইউনিয়ন কমিটি হবে, যে সব জায়গায় ঘটনা ঘটে নাই, যেখানে ঘটছে। এখন এটা আমার মনে হয় না পারলে সেনাবাহিনীকে বলেন, তারা ফিল্ডে আছে, তারা যাচাই বাছাই করে দেখ। বাট কোনোভাবে একটা বিতর্কিত ব্যক্তিকে আনবেন না এই সংখ্যার মধ্যে। আমরা এই বিতর্কিত শুনতে চাই না, আমরা এই গর্বের বিপ্লবটাকে ধরে রাখতে চাই। এখানে যেন কোনো মানে কোনো রকম বিতর্ক না থাকে, কেউ যেন বলতে না পারে এই জিনিসটা হয়েছে। তারপর এখন তো মহাবিপদ, এটা আপনারা পারবেন না সিভিল লোক করতে, এটা আনরেডি লাগবে। কারণ এখন যেহেতু ভাতা দিয়ে দিচ্ছেন, আরো 3 গুণ লোক এসে হাজির হবে। এই জন্য আমি মনে করি এটা করা উচিত এবং এটাকে সংরক্ষণ করা উচিত। আমি বলতেছি 1440, ভাই বলতেছে 2400, সরকার বলে 800 কত। আরে আশ্চর্য, এটা পবিত্র, লোক জীবন দিচ্ছে, সংখ্যা নিয়ে কোনো বিতর্ক থাকবে এই ডিজিটাল যুগে, এটা কাম্য না। আর মব জাস্টিস হলো ভাই, এটা 1 সময় পর্যন্ত চলে, 32 নম্বর পর্যন্ত ঠিক আছে, এরপরে আমি এটাকে মানবো না। দেশের শৃঙ্খলা ফিরে আইছে, পুলিশ চলে আইছে, পুলিশকে অ্যারেস্ট করে নাই, পুলিশকে বলতো, পুলিশ অ্যারেস্ট করতো। এরপরে আপনি দেখেন নিরীহ লোকদেরকে আবার যারা করছে তাদেরকে ধরে আবার ছেড়ে দিচ্ছেন কেন? নাটক করার জন্য। নাটক কদিন আগে দেখেন আমাদের প্রেসিডেন্ট হামিদ বিদেশে গেলেন, ওনারা এই করবেন সেই করবেন কত কিছু বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আবার ফিরেও আসলেন। কথা হলো আপনাদের মধ্যে, এই সরকারের মধ্যে সমন্বয় অভাব, যথেষ্ট সমন্বয়ের অভাব। আপনি মনে করেন এই কমিশনারকে অ্যারেস্ট করা হয়েছে, নির্বাচন কমিশনারকে, সরকার জানেন না? পুলিশ কর্মকর্তারা জানেন না? অবশ্যই জানেন। সাহস নেই যে কইরা কোন বিপদে পড়ি আবার নাকি আইসে পড়ে জনগণের ঘরে চাপাই দিই। আমি মন ধরে নিয়েছি এটা এইভাবে, জনগণের ঘরে চাপাই দিই মবের নামে, তাহলে আমি দায় মুক্ত। ওই পুলিশের ওসি যদি ধরে, পরে যদি সমস্যা হয় তো কি দরকার? আসলে আমাদের আস্থার অভাব, সমন্বয়হীনতার অভাব। তো এই 24 সালে এসে আমরা এটা আশা করি না এটা আরো লঙ্ঘিত হোক। আমরা সবাই মিলে সিনসিয়ারলি এই তালিকা প্রণয়ন করি। আর রবি ভাই, ওই জননিবন্ধন নিয়ে আসলে হয়েছে কি, এত প্যারা দেয় আমার মেয়ের জন্য ভাই। আমি 3বার গেছি এই কমিশনের অফিসে ঢাকায়, অনেক ভিড়, সকাল থেকে লাইন ধরে 3 ঘন্টা 4 ঘন্টা পর দেয় শুনি যে আমাকে ডিসি অফিসে যাইতে হবে, এটা আবার চেক করে নিয়ে আসতে, প্রিন্ট করে নিয়ে আসতে হবে। 3বার বিরক্ত হইয়া আমি নিজে ছোট মেয়ের জন্য, সে মেট্রিক পরীক্ষা দিবে তখন লাগবে, তো বাধ্য হয়ে এই কম্পিউটার টাইপ করে 12 নম্বরে মিরপুর, ওর কাছে গেলাম, বাড়িটা করে দাও। তারা আবার যোগাযোগ আছে ভালো, করে নিয়ে এসে আমার পক্ষে সব কিছু লিখে নিয়ে গেছে। 1200 টাকা নিয়েছে, আমি বাইতে গেছি আলহামদুলিল্লাহ। এই যে সরকারি কর্মকর্তারা সেবক হওয়ার কথা, ইউনিয়ন এলাকা গ্রাম অঞ্চলে ঠিক আছে, জানে বাচ্চা হয়েছে কোনো সমস্যা নাই। বাট একটা বাচ্চা যদি 10 বছর 15 বছর হয়ে যায়, ওই নামে ভুল করে লেখছে, টাইপ করছে ভাই, টাইপ করার পর দেখা গেল একটা অক্ষর বাদ, একটা ফোঁটা বেশি দিয়ে দিছে বা কম দিয়ে দিছে, সব ঠিক আছে, বাবার নামে জায়গায় যান, তো বাবার নামে গেলে বাবার এনআইডি নিয়ে যাও। আরেক কি যে একটা প্যারা, ওই প্যারা আমাদের শিখিয়ে দিছে শর্টকাট সিস্টেম করেন। আসলে আমরা বাধ্য হয়ে গেছি, রেল স্টেশনে গেলে টিকিট পাবেন না, বাইরে কিন্তু কি দিতেছে। আমরা এই অনিয়মে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের এই বিপ্লবের মাধ্যমে আমরা এখান থেকে মুক্তি চাই।
দেশ আমাদের মুক্তি দিক, আমরা নিয়মের মধ্যে থাকতে চাই। আপনি ভাড়ায় নেন, মানে জননিবন্ধন 50 টাকা নেন, 300 টাকা নেন, ভাই সিরিয়াসলি দেখেন এটা এত দুনিয়া অনিয়ম। এই যে ছেলেদেরকে যারা আহত হয়েছে চাকরি দেন, এই সেবা চাকরি দেন, তারা কিন্তু ভালো কাজ করবে। ধন্যবাদ ভাই।